নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে মেসোপটেমিয়া নামটি কাদের প্রদত্ত। খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা এবং ইউনিক অনেকটাই, তো একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন যাতে করে আপনারা এক্সামে এলে সঠিক উত্তরটা নির্বাচন করতে পারেন। মেসোপটেমিয়ার নামটি যাদের প্রদত্ত তারা হলেন গ্রিক, ঠিক আছে? গ্রিকদের প্রদত্ত নাম হচ্ছে মেসোপটেমিয়া। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণাংশের নাম কি। তো মনে রাখবেন, মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণাংশের নাম হচ্ছে বেবিলোনিয়া। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে, তো একটু গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণাংশের যে নাম সেটা হচ্ছে বেবিলনীয় সভ্যতা, বেবিলোনিয়া, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও একটু গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে 12টি রাশিচক্র ও জলঘড়ি কোন সভ্যতার আবিষ্কার। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেন। 12টি রাশিচক্র ও জলঘড়ি যাদের আবিষ্কার তারা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতার আবিষ্কার হচ্ছে 12টি রাশিচক্র ও জলঘড়ি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড আমি রাখার চেষ্টা করেছি যাতে করে আপনারা ওই ধরনের কোয়েশ্চেন এক্সামে গিয়ে ফেস করতে পারেন এবং আপনারা আপনাদের লক্ষ্যে উত্তীর্ণ হতে পারেন, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মহেঞ্জোদারো কোন ঐতিহাসিক কর্তৃক আবিষ্কার হয়েছিল। তো ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন কোয়েশ্চেনটা। মহেঞ্জোদারো কোন ঐতিহাসিক কর্তৃক আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? তো এই যে মহেঞ্জোদারো সেটা কিন্তু আবিষ্কার হয়েছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এবং দয়ারাম সাহানি কর্তৃক হয়েছিল হরপ্পা সভ্যতা। আর মহেঞ্জোদারোটা সেটা হয়েছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রতিরক্ষা দুর্গ নামে পরিচিত ছিল। তো হরপ্পা সভ্যতার প্রতিরক্ষা দুর্গ বলতে আমরা কাকে বুঝি, সেটা হচ্ছে সেই নগরগুলি যেগুলো হরপ্পা সভ্যতার উঁচু যে নগর সেগুলোকে কিন্তু প্রতিরক্ষা দুর্গ বলা হয়। কেন বলা হয়? কারণ শত্রুদের আক্রমণ থেকে সেগুলো রক্ষা করতে পারতো সেই সভ্যতার মানুষজনকে। সেই কারণে প্রতিরক্ষা দুর্গ নামে পরিচিত ছিল হরপ্পা সভ্যতার উঁচু নগরগুলি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপিটক কোন ভাষায় রচিত গ্রন্থ। এই কোয়েশ্চেনের আনসার আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন না। তো যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অনেকটাই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন। ত্রিপিটক কোন ভাষায় রচিত গ্রন্থ, সেটা হচ্ছে পালি ভাষায়। বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটাও অলরেডি এসে গেছে। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন মৌর্য শাসক প্রজাদেরকে নিজের সন্তান বলে ঘোষণা করেন। তো কোন মৌর্য শাসক বলছে প্রজাদেরকে নিজের সন্তান বলে ঘোষণা করেছেন এমন একজন শাসকের নাম। তো ওনার নাম হচ্ছে অশোক, ঠিক আছে? সম্রাট অশোক মৌর্য শাসক যিনি ছিলেন, তিনি নিজে প্রজাদেরকে নিজের সন্তান বলে অভিহিত করেছিলেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেন তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অশোক পুত্র মহেন্দ্র বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন দেশে যাত্রা করেছিলেন। তো অশোকের পুত্রের নাম ছিল মহেন্দ্র, তিনি বুদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় যাত্রা করেছিলেন? সেই দেশটা হচ্ছে সিংহল, অর্থাৎ সিংহলে তিনি কিন্তু যাত্রা করেছিলেন অশোকের পুত্র মহেন্দ্র, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখবেন। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দাস বংশীয় সুলতান নামে কারা পরিচিত। তো আমি পূর্বের একটা ভিডিওতে দিয়েছিলাম মামেলুক দিয়ে একটা কোয়েশ্চেন বানিয়েছিলাম। এবার আমরা দেখব দাসবংশীয় সুলতান নামে কারা পরিচিত ছিলেন। তো দাসবংশীয় সুলতান নামে যারা পরিচিত ছিলেন এরা হলেন মামেলুক সুলতানরা কিন্তু দাসবংশীয় সুলতান নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অনেকটা ইউনিক কোয়েশ্চেন, সচরাচর এই কোয়েশ্চেনগুলো পাওয়া যায় না। আমরা টেক্সট বই যদি ভালোভাবে পড়ি তবেই কিন্তু এই কোয়েশ্চেনগুলো পেতে পারি। নর্মালি বুকের মধ্যে এগুলো বই খুঁজলেও আপনারা পাবেন না। তো দাসবংশীয় সুলতান নামে কারা পরিচিত, সেগুলো হচ্ছে মামেলুক সুলতানরা। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার অসম্পূর্ণ কাজ কে সম্পন্ন করেছিলেন।
তো সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা ছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। তার যে অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করেছিলেন কে? ইলতুৎমিশ। ঠিক আছে, তো আমরা জানি যে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রকৃত প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে ইলতুৎমিশ। ঠিক আছে, কেন বলা হয়? কারণ সুলতানি সাম্রাজ্য কুতুবউদ্দিন আইবক সেটাকে তো প্রতিষ্ঠিত করেছিলেন ঠিকই, কিন্তু সেটাকে পূর্ণ রূপ দিতে পারেননি। সেই কারণে তার অসম্পূর্ণ করা কুতুবউদ্দিন আইবকের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করেছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় এই কোয়েশ্চেন এসে যেতে পারে, কারণ এটা একটা ইউনিক কোয়েশ্চেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে দাক্ষিণাত্যের কয়টি রাজ্য আলাউদ্দিন দখল করতে সমর্থ হয়েছিলেন? তো মনে রাখবেন, দাক্ষিণাত্যের 3টি রাজ্য কিন্তু আলাউদ্দিন কি করতে? দখল করতে সমর্থ হয়েছিলেন, এবং সেই 3টি রাজ্যের নামও আমি এখানে তুলে ধরেছি যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। দেবগিরি, দার সমুদ্রকর এবং মামার, এই 3টি কি রাজ্য তিনি দখল করতে সমর্থ হয়েছিলেন দাক্ষিণাত্যের। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন, এবং আমি একটা কোয়েশ্চেন আমি পূর্বে একটা ভিডিওতে দিয়েছিলাম, দাক্ষিণাত্য ক্ষত কার সঙ্গে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তো এই যে দেবগিরি, দার সমুদ্রকর এবং মামার, এখানে কিন্তু অনেক স্মৃতি কিন্তু আলাউদ্দিন খলজির রয়ে গেছে, সেই কারণে দাক্ষিণাত্যের ক্ষত কিন্তু বলা হয়ে থাকে এগুলোকে। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, একটু গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সুলতানি আমলে বানজারা কাদের বলা হতো? এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। সুলতানি আমলে বানজারা যাদের বলা হতো তারা হচ্ছে পাইকারি খাদ্যশস্য বিক্রেতা। পাইকারি খাদ্যশস্য বিক্রেতাদের বানজারা বলা হতো সুলতানি আমলে। এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন। আর এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এক্সামে বারবার আসে, আপনাদেরকে আমি বারবার বলছি একটু গুরুত্ব সহকারে দেখবেন। আব্দুল সামাদ, আবুল হাসান, মনসুর, এরা কার আমলের চিত্রশিল্পী? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে তুলে ধরা হয়। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একবার চেক করে নেবেন, দেখবেন আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। আব্দুল সামাদ, আবুল হাসান, মনসুর, এরা কার আমলের চিত্রশিল্পী? এরা হচ্ছে জাহাঙ্গীরের আমলের চিত্রশিল্পী। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনগুলো মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে মুঘল আমলের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তো মুঘল আমলের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ যিনি ছিলেন ওনার নাম হচ্ছে তানসেন, এবং তিনি কার আমলের সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন আকবরের আমলের সমসাময়িক। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের এক্সাম কিংবা বোর্ড এক্সামের যদি আমি দেখি তাহলে বোর্ড এক্সামেও এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যশবন্ত এবং দাসোয়ান কার আমলের দুজন বিশিষ্ট চিত্রকর ছিলেন? তো যশবন্ত এবং দাসোয়ান তারাও কিন্তু ছিলেন আকবরের আমলের দুজন বিশিষ্ট চিত্রকর। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নামগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আকবরের যুগে মুঘল চিত্রকলায় কোন রীতির সংমিশ্রণ হয়েছিল? এখানে আমার কিছু বলার নেই, এই কোয়েশ্চেনটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলে এক্সামে কিন্তু আকবর যদি টপিক থাকে তাহলে এখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। আকবরের যুগে মুঘল চিত্রকলায় কোন রীতির সংমিশ্রণ হয়েছিল? সেটা হচ্ছে ইউরোপীয় রীতির সংমিশ্রণ। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তা বা সুবাদারকে কি বলা হতো? তো মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তা বা সুবাদার যারা ছিল তাদেরকে নবাব বলা হতো। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন, এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কেনারাম বেচারাম নীতি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন। আমরা জানি যে আমাদের টপিকের মধ্যে কিছু বিদ্রোহ রয়েছে, সিপাহী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, বিল বিদ্রোহ, এরকম কয়েকটা বিদ্রোহ রয়েছে, সেই টপিক থেকেই কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলো দিয়েছি। কেনারাম বেচারাম নীতি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সেটা কিন্তু সাঁওতাল বিদ্রোহ। এই কোয়েশ্চেনের আনসারটা সাঁওতাল বিদ্রোহ হয়ে যাবে, এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন ইংরেজ বণিক ভারতে প্রথম নীল শিল্প গড়ে তোলেন? খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা। কোন ইংরেজ বণিক ভারতে প্রথম নীল শিল্প গড়ে তুলেছিলেন? ওনার নাম হচ্ছে কার্ল ব্ল্যাম। কার্ল ব্ল্যাম হচ্ছে প্রথম ইংরেজ বণিক যে কিনা ভারতে নীল শিল্প গড়ে তুলেছিল। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখে নেবার চেষ্টা করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, যাতে করে এক্সামে এলে আপনারা অনায়াসে সঠিক উত্তরটা নির্বাচন করতে সমর্থ হন। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? সেটা হচ্ছে সেই বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মুন্ডা কথার অর্থ কী? তো মনে রাখবেন, মুন্ডা যে কথা, সেই কথার অর্থ হচ্ছে গ্রাম প্রধান, অর্থাৎ গ্রামের প্রধানকে আমরা মুন্ডা বলে থাকি। মুন্ডা হচ্ছে গ্রাম প্রধান।
এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বিরসা মুন্ডা কোন গ্রামে জন্মগ্রহণ করেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখিনি, তবে এবারে টেটে যেহেতু কম্পিটিশন হাই সেক্ষেত্রে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। বিরসা মুন্ডা কোন গ্রামে জন্মগ্রহণ করেন, সেটা হচ্ছে রাঁচির উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিরসা মুন্ডা। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সিপাহী বিদ্রোহের সামাজিক কারণের মধ্যে অন্যতম কারণ ছিল। অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম যে কারণটা ছিল সতীদাহ প্রথা নিষিদ্ধ। ঠিক আছে, সতীদাহ প্রথা নিষিদ্ধ হলো সিপাহী বিদ্রোহের সামাজিক কারণের মধ্যে অন্যতম কারণ। এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকটাই ইউনিক কোয়েশ্চেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, একটু গুরুত্ব সহকারে আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কতজন ভারতীয় সেনা নিয়ে নেতাজি স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে এক সেনাদল গঠন করেন। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা আমি বলতে পারি। তো মনে রাখবেন, কতজন ভারতীয় সেনা নিয়ে নেতাজি স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে এক সেনাদল গঠন করেছিলেন, সেটা হবে 400 জন। 400 জন সেনা নিয়ে কিন্তু নেতাজি স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে এক সেনাদল গঠন করেছিলেন। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে কোন সেনারা নেতাজিকে সর্বপ্রথম নেতাজি বলে সম্বোধন করেছিল। তো কোন সেনারা করেছিল নেতাজিকে নেতাজি বলে সম্বোধন, সেটা হচ্ছে জার্মানিতে বন্দী ভারতীয় সেনারা। ঠিক আছে, তো স্বাধীন ভারতীয় লিজিও যখন গঠন করা হয়েছিল ওই সমস্ত, অর্থাৎ ওই জার্মানিতে বন্দী ভারতীয় সেনাদের 400 জন সেনাদের নিয়েই কিন্তু ওই স্বাধীন ভারতীয় লিজিয়ন গঠন করা হয়েছিল এবং তারাই কিন্তু প্রথম নেতাজিকে নেতাজি বলে সম্বোধন করেছিল। ঠিক আছে, তো মনে রাখবেন কোয়েশ্চেনের আনসারটা সঠিক আনসার হবে জার্মানিতে বন্দী ভারতীয় সেনারা। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের এক্সামগুলো যেগুলো আমাদের ত্রিপুরাতে কন্ডাক্ট করা হয় কিংবা ভারতে যেগুলো কন্ডাক্ট করা হয় সেই ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। আজাদিন সরকার গঠনের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো জাপানের প্রধানমন্ত্রী যিনি ছিলেন ওনার নাম হচ্ছে তুজো। ঠিক আছে, তুজো হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। তো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও বিভিন্ন ধরনের এক্সামে এই কোয়েশ্চেনটা আসে। কোন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, সেটা হচ্ছে তাইহুকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল বলে জানা গেছে। এবার আমরা মুভ করছি, এই তিনটা কোয়েশ্চেন আমি দিয়েছি ত্রিপুরা থেকে। 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 28 নম্বর কোয়েশ্চেনে কী বলা হয়েছে, লেবাং বুমানি শব্দের অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। লেবাং বুমানি শব্দের অর্থ হচ্ছে পতঙ্গ বিনাশকারী নাচ। লেবাং হচ্ছে মানে গিয়ে শস্যর উৎপাদনের ফলস্বরূপ যে সকল পোকামাকড় পড়ে সেগুলো শস্য বিনষ্টকারী পতঙ্গ, আর বুমানি হচ্ছে সেই শস্যকে বিনাশকারী যে নাচ, সেটাই হচ্ছে লেবাং বুমানির অর্থ। ঠিক আছে, তো মনে রাখবেন পতঙ্গ বিনাশকারী নাম হচ্ছে লেবাং বুমানি শব্দের অর্থ। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন উৎসব ত্রিপুরায় নবান্ন উৎসব নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। সেটা আপনারা হয়তো এটা আপনারা জিওগ্রাফিতেও পেতে পারেন কিংবা হিস্ট্রি থেকেও এই কোয়েশ্চেনটা আসতে পারে। তো যেহেতু আমাদের ত্রিপুরা দুটি হিস্ট্রিতেও আছে এবং জিওগ্রাফিতেও আছে, তো সেক্ষেত্রে আমাদের দুদিক দিয়েই লাভ হচ্ছে। সেটা কোন উৎসব ত্রিপুরায় নবান্ন উৎসব নামে পরিচিত, সেটা হচ্ছে মামিতাং উৎসব ত্রিপুরায় কিন্তু নবান্ন উৎসব নামে পরিচিত। আরেকটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে বলা আছে আন্তারবুতার বলতে কোন উৎসবকে বোঝায়, সেটা কিন্তু নবান্ন উৎসবকেই বলা হয়ে থাকে আন্তারবুতার। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আপনারা একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপস চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেহেতু কালকে এক্সাম, তো আমার তরফ থেকে আপনাদের সবাইকে ওয়েল উইশেস রইল। আপনারা ভালো করে মাথা ঠান্ডা করে আনসারগুলো নির্বাচন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর বিশেষ করে আমি একটা কথা বলছি আপনাদেরকে, তো সর্বপ্রথমে আপনারা পেডাগজি সাবজেক্টটা সিলেক্ট করবেন। যেহেতু পেডাগজিটা অনেকটা টাফ, সেই কারণে পেডাগজিটাই আপনারা সিলেক্ট করবেন এবং পেডাগজি থেকে একটু মাথা ঠান্ডা করে যে কোয়েশ্চেনগুলো আগে জানেন সেগুলো আগে নির্বাচন করে নেবেন। তারপরে ধীরে ধীরে আপনারা যেগুলো জানেন না সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে আনসারগুলো চুজ করার চেষ্টা করবেন। প্রথমে আপনারা পেডাগজি ধরবেন, তারপরে চলে যাবেন হিস্ট্রিতে কিংবা জিওগ্রাফিতে, তারপরে চলে যাবেন বেঙ্গলিতে, তারপরে যাবেন হিস্ট্রি কিংবা জিওগ্রাফি। ঠিক আছে, এরকম করে পলিটিক্যাল, এরকম সর্বশেষে আপনারা ইংলিশ সাবজেক্টটা ধরবেন। কেননা ইংলিশ সাবজেক্টের মধ্যে কম্প্রিহেনশন রয়েছে, সেই কম্প্রিহেনশন সলভ করতে যদি আপনি প্রথমেই লেগে যান তাহলে কিন্তু দেখবেন টাইম কীভাবে চলে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না।
এই ভুলটা আপনারা কখনোই করবেন না। তো আমার তরফ থেকে আমি বলবো আপনারা প্রথমে পেডাগজি ধরবেন, তারপরে বেঙ্গলি, তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে বাকি সাবজেক্টগুলো আপনারা ধীরে ধীরে কভার করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো সবাইকে ওয়েল উইশেস আবারও, এবং ধন্যবাদ আবারও।